যে কয়জন আলোচক আছেন অনুরোধ করবো একটু সংক্ষিপ্ত করবেন। আমার বোন ডক্টর নাইমা আমার জন্য শুধু সংক্ষেপে আদেশ দিলেন। আচ্ছা, সংক্ষেপ করলেও 10 মিনিট, আর যদি সংক্ষেপ করে দিই তাহলে 100 মিনিট, 1 ঘন্টা করবো। আপনি 10 মিনিট করবেন, আপনার উপর এটা সামঞ্জস্য আমি করবো। मैं हो अपनी शिकस्ती की आवाज, मैं हो अपनी शिकस्ती की आवाज। कविता की साहित्य की ভারতবর্ষের না সারা পৃথিবীর বিখ্যাত কবিদের একজন মির্জা আসাদুল্লাহ ওয়ালি, যিনি ছিলেন বাহাদুর শাহ জাফরের সভাকবি এবং দ্বিতীয় সম্রাট শাহ আলমের নাতি। তিনি বলেছেন, मैं हो अपनी शिकस्ती की आवाज, আমি আমার ভাঙনের শব্দকে সাহিত্যে সাজিয়ে, অর্থাৎ আমার ভাঙনের চিৎকারের শব্দটি হচ্ছে সাহিত্য। কে বলেছেন? মির্জা আসাদুল্লাহ ওয়ালি। আবার তিনি আরেকটি জায়গায় বলেছেন, जो दर्द से निकलती है दिल की दर्द से जो निकलती है वो सारा दुनिया के फतह के लिए काफी है। जो दिल की दर्द से निकलती है वो सारा दुनिया की फतह के लिए काफी है। যেটি হৃদয়ের অন্তরঙ্গ থেকে বিষাদের বাড়ি বের হয় সেটি সারা দুনিয়াকে জয় করেছে, বলেছেন মির্জা আসাদুল্লাহ ওয়ালি, ভারতবর্ষ না সারা দুনিয়া বিখ্যাত কবিদের একজন। এইভাবে আমি আজকে আসবো অবনের আয়োজনে আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতি প্রিয় আমির হোসেন, মঞ্চে আছেন টিটন ভাই, আমাদের খলিফা সাহেব, উদ্বোধক নাম তো ভারতীয় মেহমান মুআজ্জিজ, মেরে মেহমান তো মেরে মুআজ্জিজ মেহমান, আপনাদের হিন্দি ভাষা ইংরেজিতে রাষ্ট্রীয় ভাষা করতে মেরে মুআজ্জিজ মেহমান সঞ্জত আদিত্য মহন্ত এবং মীরা ওয়াশিকুর রহমান। আপনারা আপনাদের এখনো জাতীয় ভাষা করতে পারেন না, আমরা করেছি বাংলা। ধন্যবাদ আপনাকে। যদিও আপনারা আমাদের 293টি বাংলা স্কুল বন্ধ করে আসামি ভাষা চালু করে দিচ্ছেন, তাই না? ঠিক না? আপনাদের ধন্যবাদ বাংলা ভাষাকে হত্যা করার জন্য। 293টা স্কুল হত্যা করে আপনারা এখন ইংরেজিতে রাষ্ট্রীয় ভাষা এটা বলবেন না, আপনার আসামি ভাষা বলবেন, ভালো লাগে, ভাঙ্গা ভাঙ্গা শব্দ মায়া লাগে। যদি আমাদের রকি আপনার ঘর এখানে বুঝতে পারবে না, না এটা বেশি কথা, জাস্ট জব নট ইউ অ্যাটাক। সম্মানিত এখানে মঞ্চে আছেন আমাদের উইং কমান্ডার, আমাদের প্রিয় ভাই আব্দুল মুকিত খান, ডক্টর নাইমা খানের ছোট ভাই। আমার সাথে কথা হয়েছিল, আমি একটা অনুষ্ঠান ওনাকে দাওয়াত দিতে চেয়েছি, এমন অনুষ্ঠান 400 লোকের একটা অনুষ্ঠান, যেখানে একটি 5-তারা হোটেল হবে। আমি ওনাকে দাওয়াত দেওয়ার সাহস করে নেই অন্য কারণে, কারণ অনেক দেশের রাষ্ট্রদূত থাকবে, এই কারণে একটা দেশের রাষ্ট্রদূতের কারণে উনি বিতর্কিত হতে পারেন, সেই জন্য ওনাকে দাওয়াত দিতে পারিনি। তবে এক্সিলেন্ট মানুষ, অনেক সুযোগ্য মানুষ, যিনি হেলিকপ্টারে অগ্নি নির্বাপক তথ্য আমাদেরকে সফল উদ্ভাবন করে গিয়েছেন, আব্দুল মুকিত খানের জন্য আমাদের প্রিয় ভাই, ধন্যবাদ, অসংখ্য শুভকামনা। সঞ্চালক ডক্টর নাইমা খান, ডক্টর আরেকজন উম্মে হাবিবা সুমা, তিনি আর্মি স্কুলের লোক। সামনে যারা আছেন সবাইকে সশস্ত্র সালাম, শুভেচ্ছা। কবিতা সম্পর্কে আমাদের খলিফা সাহেব, ওনার নামটা ভুলে গেছে, মাফ করবেন, উনি কিছু কথা বলেছেন। আসলে কবিতা যদি মাফ করবেন, আপনি আমাদের ঘরের সঙ্গে বড়, কবিতার কখন সৃষ্টি হয়েছে পারফেক্টলি কেউ বলতে পারবে না। তবে আপনার ওই কথার সাথে সম্পূর্ণ আমি একমত। আমার 147টি বই, শুধু আরবি ভাষার উপর অনেক বই আমার অনুবাদ আছে, ফার্সি ভাষা জানি, আমি 8টা ভাষা জানি, আরবি ফার্সি উর্দু সব ভাষার বড় বড় বই সব অনুবাদ আছে। পৃথিবীতে সর্বপ্রথম
কবিতা এবং গানের জন্ম হয়েছিল মেসোপটেমিয়া বা ইয়া থেকে, মিশর থেকে। এটা নিয়ে কোনো কন্ট্রাডিকশন না, দুইটা এই জায়গায় এটা কাছাকাছি সভ্যতা ছিল। আমরা বলি মিশর থেকে হয়েছিল। আমার একটা তথ্য আছে, যে তথ্য একটা তারিখুল আলমী একটা গ্রন্থ আমি অনুবাদ করছি, সেটা হলো পৃথিবীর ইতিহাস। সেটা আরবি ভাষায় সর্বাধিক সমাদৃত এবং জনপ্রিয়। সেটি হলো দ্বিতীয় ফেরাউনের আমলে লেখা, মিশরের সে তারিকুল আলমী। সেখানে তথ্য পৃথিবীতে প্রথম কবিতার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 8,000 বা 9,000 বছর আগে। কারণ আমরা তো পারফেক্ট বলতে পারি না, আমরা তথ্য দেখি মুখস্থ হাতাইয়া হাতিকে, কেউ সিং দেখে হাতির মতো বলি, কেউ রাম দেখে হাতির মতো বলি। এইভাবে আমরা সারা পৃথিবীর ইতিহাসগুলোকে প্রত্নতাত্ত্বিক ইতিহাস কিছু নিদর্শন, আকর্ষণ, বিকর্ষণ জড়িয়ে থিসিস করে একটা কনক্লুশন আমরা সাবমিট করি। তবে পারফেক্ট না, এগুলো সঠিক না। কারণ পৃথিবীতে হেরোডোটাসের আগে পৃথিবীতে প্রথম লিখিত গ্রন্থের জনক হচ্ছেন ওই ইতিহাস গ্রন্থে হেরোডোটাস। তিনি খ্রিস্টপূর্ব সম্ভবত 300-400 বছর আগে ইতিহাস প্রাতিষ্ঠানিক লেখনী ব্যবস্থা চালু করেছেন। তার আগেও আরো কিছু সাহিত্য আছে, যেমন খ্রিস্টপূর্ব 4,500 বছর থেকে 5,000 বছর আগে পৃথিবীতে প্রথম ফৌজদারি আইনের গ্রন্থ রচনা করা হয়েছিল কবিতায়। তিনি করেছেন রাজা হাম্মুরাব্বি কবিতায়। তাহলে কখন কবিতা রচনা হয়েছিল আমরা এটা পারফেক্টলি বলা মুশকিল হয়ে যাচ্ছে। তবে কিছু সিম্পটম, কিছু রেফারেন্স, যেমন আমরা ইতিহাসের বাণী করতে গেলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কিছু গবেষণা অনুসন্ধান, লোহা একটা মাটির নিচে পড়ে জং ধরছে, বলা যায় এটা কত বছর টিকতে পারে, 300 বছর, কত 300 বছর ইতিহাস। আসলে আমরা কিছু জানি না, মানে নিদর্শনকে আনুমানিক ভাবে ইয়ে করি। আপনি কেউ মাইন্ড করবেন না, একটা মহিলা আছে ডাক্তার, আমার বন্ধু ডাক্তার আছে, উনি হলেন যে এটা কি বলে ফরেনসিকে। তা আমি বললাম যে তোমরা এটা পারফেক্ট কেমনে করো, ডিপার্টমেন্ট চেয়ারম্যান ডাইরেক্টর ঢাকি কমিটি, তোমরা এটাকে পারফেক্ট কিভাবে করো? ওই লোকটা এই দর্শন করছে, ওই নারীটাকে এই ফুটের দর্শন করতে কিভাবে পারফেক্ট করো? পারফেক্ট করে যে তো বিভিন্ন মহিলারা মাইন্ড করবেন, আঙুল দুটো ঢুকাইয়া দিয়ে দেখিতে কত বড় হয়েছে। তো এটাকে ভালো এই আঙুল তো আরেকজনে এই কাম করতে পারো, তুমি বলে উপযুক্ত কাম করো। এইভাবে আমরা আনুষঙ্গিক আনুমানিক কিছু জিনিসকে নিয়ে যোগ থেকে আমাদের জ্ঞানের তথ্য ভান্ডার করে। জ্ঞান মানে কি? জ্ঞান হচ্ছে অজানা জিনিসকে জানা, অজানা জিনিসকে জানা। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জিনিস শিখিয়েছি যেটা মানুষ জানতো না। আর বিজ্ঞান হচ্ছে কি? যে বিষয়গুলোকে তথ্য উপাত্ত দিয়ে প্রমাণিত হয়েছে সেটাই বিজ্ঞান। যে জ্ঞানটা তথ্য উপাত্ত দিয়ে প্রমাণিত হয়েছে, যেমন উনি হেলিকপ্টারে উড়েছেন, হেলিকপ্টার যিনি বানাইছেন তাকে তিনি মানে প্রযুক্তিটা নির্ভর করে তিনি এটা প্রযুক্তিতে উদ্ভাবন করে তিনি নতুন অভিযানের জন্য কাজ করেছেন। এটা তার একটা রিসার্চ বা তাদের একটা গবেষণা, এটা সফল। যদি একজন ফ্যান বানিয়েছে, ফ্যানটা যদি উঠতে মানে ঘুরতে পারে তাহলে এটা সফল বিজ্ঞান প্রমাণিত। হেলিকপ্টার বানিয়েছে, হেলিকপ্টার যদি উঠতে পারে তাহলে এটা হলো সফল বিজ্ঞান। উঠতে না পারলে এটা লোহা পায়, মিস্টার লোহা, আয়রন। তো এখন এইভাবে মানুষের প্রয়োজন পৃথিবীতে সবকিছু করেছে। আপনি আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারকে আমরা বলতে পারি অনেকে আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি আলেকজান্ডার টেলিফোন কেন বানালেন? প্রেমিকার সাথে কথা বলার জন্য তিনি বাধাগ্রস্ত হয়েছিলেন। দুই পক্ষের আত্মীয় স্বজনরা দেখা করতে দিল না তার প্রেমিকাকে তার সাথে। বলে তখন গ্রাহাম বেল বলে, আচ্ছা কাছে আসতে দিবে না, দূর থেকে কথা বলবো, টেলিফোন আবিষ্কার করে। তেমনি ভাবে আপনি জোগাড়বাগ পৃথিবীতে প্রথম ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীতে প্রযুক্তির উৎকর্ষতা সাধন হয়েছে। ইন্টারনেট আবিষ্কার হয়েছে 1969 সালে। 1969 আবিষ্কার হওয়ার পর ইমেলে যোগাযোগ হতো, প্রেমিক প্রেমিকার প্রয়োজনীয় কথাবার্তা হতো। যখন জোগাড়বাগকে সব যোগাযোগ ব্যবস্থা থেকে বন্ধ করে দেওয়া হলো, সে বলল তার প্রেমিকার গোষ্ঠীকে বললেন, আচ্ছা এমন একটা জিনিস বানাই মতো লাই, তুই সামনে বাসবি, তুই দূরে থাকতে পারবি না, তুমি ছাড়বা আমি দেখবো, আমি ছাড়বা আমি থাকবো, তুমি দেখবে। জোগাড়বাগ কি বানাবেন? এবং প্রয়োজন মানুষকে কত বেশি, মানে প্রয়োজন কত বেশি মানুষকে। আপনি দেখেন
ইয়েতে যখন ফেজ এন্ড ব্রেন নামে দুজন ছেলে, দুজন ছাত্র আমেরিকায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুজন ছাত্র, তারা এক জায়গায় ঘুরতে গিয়েছে, দুই বন্ধু। যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করলো, ওই জায়গাটা কোথায়, শাহবাগ কোথায়? উদাহরণ, আবার শাহবাগ আমেরিকাতে শাহবাগ নেই। জিজ্ঞাসা করলে শাহবাগ কোথায়, উদাহরণ, বা ওই জায়গাটা কোথায়? একজন মানুষের ছাত্র, মানুষ না জানলে মানুষকে জানাতে চায়, বলুন তো ওই দিকে ওই জায়গা। তারা ঘুরে দেখলো এই জায়গা এখানে নেই। আরেকজনকে জিজ্ঞাসা করলো, বললো এই দিকে, গেল ওইদিকে জায়গা নেই। এইভাবে একটা জায়গার অনুসন্ধান করতে 3 দিন সময় লেগেছে। ফেজ এন্ড ব্রেনকে, দুই গুগলের আবিষ্কার। 3 দিন ঘুরে যখন তারা ক্লান্ত, শান্ত হইয়া, বিভ্রান্ত হইয়া তাদের টার্গেটের জায়গাটা বুঝতে পারলেন না, দুই বন্ধু মিলে চুক্তি করলো যে হ্যাঁ, আমরা এমন একটি পদ্ধতি বাইর করবো যেখানে আমরা এখান থেকে টিপ দিলে গাইডলাইন পাবো কোথায় কি কোথায় আছে। গুগল আবিষ্কার করেছে আগে, কারণ ক্ষতিগ্রস্ত হয়ে পৃথিবীতে মানুষের প্রয়োজনে, মানুষের তাগাদায় মানুষ সব কিছু করেছে। আমাদের আজকে আমার ওই মুরব্বী, আমাদের জয়েন্ট সেক্রেটারি ভাই শব্দের পরিবার সবাই অনেক ভালো কথা বলেছে। উনি একটা কথা, মানুষের প্রয়োজনে মানুষ অনেক কিছু আছে। কবিতায়, ধর্মের উপকরণের কবিতা, জটক থেকে কবিতা আবিষ্কার, অনেকে এটা স্বীকার করতে দেয় না। কমিউনিস্ট বিপ্লবের আগ পর্যন্ত আপনি কালমাসের গুরু নাস্তিকতাবাদের পৃথিবীতে আবিষ্কার আগ পর্যন্ত সব মানুষ হয়তো খ্রিস্টান ধর্মকে অনুসরণ করে সাহিত্য রচনা হতো, সবকিছু হতো। এখন একটু থিম চেঞ্জ হয়েছে কমিউনিজম, নাস্তিকতাবাদের আবিষ্কারের পর। অল্প কিছু, তাও এখনো পৃথিবীর সমস্ত সাহিত্যের রস হচ্ছে, সাহিত্যের সব উপাদান হচ্ছে কোথায়? ধর্মে। আপনি দেখেন ভারতবর্ষে আমরা কি জানি আজ থেকে 7,500 থেকে 8,000 বা 9,000 বছর মতান্তরে বছর আগে আমাদের বগুড়া মহাস্থানগঞ্জ ছিল 700 বছর বাংলা রাজধানী। ওই রাজধানীর জনক ছিলেন ওই রাজা বাসুদেব নামে এক ব্যক্তি। তার সাথে হিন্দু ধর্মের যিনি প্রবর্তকদের অন্যতম হিন্দু ধর্মের কোন নির্দিষ্ট প্রবর্তক নেই, সংস্কারকদের অন্যতম শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ হয়, যেটা রামায়ণ কাহিনীতে বর্ণনা আছে। সেই কাহিনীতে, রামায়ণের কাহিনীতে বাসুদেব আমাদের কোরআন শরীফে ফেরাউনের বিরুদ্ধে, কারুনের বিরুদ্ধে বলা আছে। আপনি বেদ গ্রন্থের মধ্যে এই বাঙালি ইতিহাস এখন এগুলো কোথেকে জেনেছি? আমরা বেদের মাধ্যমে জেনেছি। বেদ একটা ধর্মীয় কাব্য হিন্দু ভাইদের। তেমনি ভাবে রামায়ণ, মহাভারতের মাধ্যমে অনেক তথ্যপত্র পেয়েছি ভারতবর্ষ সংক্রান্ত ইতিহাস আমরা পেয়েছি। তেমনি ভাবে ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ সারা দুনিয়ায় একটি ধর্মগ্রন্থের মাধ্যমে আমরা ঐতিহাসিক অনেক তথ্য পেয়েছি। সেটি হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফে রোম জাতি সম্পর্কে একটা বর্ণনা আছে, সূরা রোম। মিশর ইউসুফ সূরা আছে, যে মিশরের রাজার কাহিনী সেখানে বিবৃত আছে। এইভাবে এই ধর্মগ্রন্থগুলো যে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এরা আশ্রয়স্থল, আধার, কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা প্রগতিশীল হতে চাই, আমরা নিজেদেরকে ধর্ম থেকে যে ধর্মকে গ্রহণ করব, প্রত্যেক ধার্মিক মানুষ পবিত্র, পরিচ্ছন্ন, পবিত্র ধার্মিক করে, ভণ্ড ধার্মিকদের কথা। সুতরাং যারা যে জন্ম থেকে আমরা গ্রহণ করি তত্ত্বগত পৃথিবীকে সমৃদ্ধ করেছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ধর্মগ্রন্থ, আমাদের কোরআন শরীফের মধ্যে জ্ঞান বিজ্ঞানে এমন বাড়ি নেই, এগুলো করলে অনেকে চুলকাবে, কমিউনিস্ট মৌলবাদী মনে হয়। আরে জ্ঞানের তত্ত্ব তো সব ধর্ম থেকে এসেছে। কোরআন শরীফের মধ্যে জ্ঞান বিজ্ঞানের সব তত্ত্ব আছে। প্রাণ তত্ত্ব সম্পর্কে কোরআন শরীফ বলেছে, কি বলেছে? পৃথিবীতে আধুনিক বিজ্ঞানীরা 100 বছর থেকে বলছে
সমস্ত প্রাণের উৎপত্তি থেকে, পানি থেকে। আর সে তথ্য আজ থেকে 16,000 বছর আগে, এমনকি যীশু খ্রিস্ট এই তথ্য দিয়ে গেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া, সমস্ত প্রাণকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। মহাশৈল জগৎ সম্পর্কে ধর্মে বিভিন্ন খ্রিস্ট ধর্ম, আমার সৃষ্টিগত বিজ্ঞান একটা বই আছে 147টা বইয়ের মধ্যে ইতিহাসের বই 40টা, দর্শন, ইতিহাস, কাব্য অনুবাদ, বিভিন্ন ভাষাতত্ত্ব এবং বিভিন্ন বিষয়ের উপর আমার লেখা আছে। আমার নাম গুগলে সার্চ দিলে সব পাবে সমস্ত। এখন তো আমরা দুটা বাংলা কবিতা লিখি, ফটর ফটর হইয়া মহা সুন্দর চেহারা নিয়ে সারের মতো ভাব দেখায় নারী বাড়ানোর জন্য সাহিত্য করি। সাহিত্য নারী বাড়ানোর জন্য না, পুরুষ বাড়ানোর জন্য না। সাহিত্য হচ্ছে মানুষের গাইডলাইন, জীবনের গাইডলাইন, সমৃদ্ধ সমাজ পৃথিবী গড়ার জন্য একটা গাইড। আপনি দেখেন সারা 3,000 বছরের পারস্য জাতির ইতিহাস একটি মহাকাব্য রচিত হয়েছে, ফেরদৌসির শাহনামা। সুতরাং সাহিত্যকে আমরা, আমাদের এখন সাহিত্য পড়ে না কেন মানুষ, সাহিত্য জানে না কেন? সাহিত্যকে আগে কবি নজরুল ইসলামকে আমি নজরুলের দরবারটা বলে গেছি। চট্টগ্রাম আপনারা গেলে দেখবেন সমস্ত নজরুলের স্মৃতি চট্টগ্রামের জেলা প্রশাসনের কার্যালয়কে নজরুল স্কোয়ার 2004 সালে বানানোর আমার সৌভাগ্য হয়েছে। আমি এক পূর্তমন্ত্রীকে ম্যানেজ করে সংস্কৃতি মন্ত্রী এগুলো করেছি। তারপরে ওখানে মধ্যে প্রধান গেটে আমার কবিতা আছে, চট্টগ্রাম ডিসির প্রধান সংস্কৃতি মন্ত্রী প্রধান গেটে। ওখানে চট্টগ্রামের নজরুল যখন গিয়েছিলেন সেই রাউজানে, তাকে টিকিট কেটে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল। টিকিট কাটার বড় মানুষের লাইন শেষ হয়নি। আর আমরা কবিতা পড়তে আসলে আমাদের কবি বন্ধু ছাড়া কোনো দর্শক খুঁজে পাই না। আমি আর তুমি, আমি চাচা কাকা ছাড়া কাউকে হয় না। এই তো সাহিত্য না। আজকে রবীন্দ্রনাথ নজরুল বেঁচে থাকতে আমার মনে হয় তারাও মঞ্চে বসার জন্য আমাদের কাছে দরখাস্ত করতে হইতো। আমরা আসল জ্ঞানীকে বুঝি না, সাহিত্যের বকিদের থেকে চিনি না। যে তেল মারবে, টাকা দিবে, তাল মারবে, সে হয়ে যাবে হতাশ গুরু। এই যে একটা সাহিত্য, সাহিত্য হলো সৃষ্টি। हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से भी जवाली, हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूल से। আসল কে নকল দিয়ে, মাছকে শাক দিয়ে মাছ দেখা যায় না। এই দিন বেরিয়ে আসবে। কবিরাজের উপমা উপেক্ষা ইতিহাস, ফেরদৌসি শাহনামা ইতিহাস, রামায়ণ মহাভারত ইতিহাস, কোরআন শরীফ একটি ইতিহাস, অনেক ধর্মগ্রন্থ, বিজ্ঞান তত্ত্ব অনেক কিছু আছে। কবিরা অনেক কিছু দেখে আসে। আপনি ওমর খাইয়ামের ফারস্য কবিদের মধ্যে শ্রেষ্ঠ 10 জন কবি, সব দামি গ্রন্থগুলা এই অদম বান্দার কাব্য অনুবাদ করার সৌভাগ্য হয়েছে। ওমর খাইয়ামের একটি গ্রন্থ আমি সারাবে এলাকা অনুবাদ করছি। এখানে পাঠক সমাবেশে পাবেন, বাতিক এই সব বইগুলো এখানে পাবেন, হয়তো পাঠক সমাবেশে সব না পাইলে বেশিরভাগ পাবেন, গুগলে পাবেন রকমাইতে। আমি দেখলাম যে ওমর খাইয়ামকে 1000 বছর আগে আমাদের সাহিত্য জগৎকে, পৃথিবীকে সমৃদ্ধ করছে 1500 শতক আমরা দাবি করি ইউরোপিয়ানরা শেক্সপিয়ারের মাধ্যমে। কিন্তু তারও আরো 500 বছর আগে 1000 খ্রিস্টাব্দ 900 খ্রিস্টাব্দ থেকে আরো প্রায় 500 খ্রিস্টাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ 400 খ্রিস্টাব্দ পর থেকে আরবরা যে রোমান সাহিত্য দিয়েছিল, পৃথিবীর কোন সাহিত্য দিতে পারে না। ইমরুল কায়েস, সেই গ্রন্থটি আমার কাব্য অনুবাদ করার সৌভাগ্য হয়েছে। ইমরুল কায়েস মুসলমান কবি ছিলেন না, অমুসলিম কবি ছিলেন, কিন্তু এমন পৃথিবীতে শক্তিশালী সাহিত্য দিয়েছিলেন। প্রবাদ, কবিরাজের উপমা উপেক্ষা প্রবাদ। ইমরুল কায়েসের একটি কথা সারা দুনিয়ায় কবিতার অংশ, সারা দুনিয়ায় কালজয়ী সাহিত্যে পরিণত হয়েছে, প্রবাদে পরিণত হয়েছে। আন্নাসু আলা দীনে মুলকি, যেমন রাজা তেমন প্রজা, প্রবাদ। মানুষের শিক্ষণীয় ব্যাপার কবিতা থেকে আসে। আমি টাইড এন্ড টাইড হোয়াইট ফর নান, শেক্সপিয়ারের কাব্যবাণী মানুষের জন্য একটা শিক্ষণীয় মেসেজ। কবিরের শিক্ষণীয় মেসেজ দিয়ে, জ্ঞানের বাণী দিয়ে, ইতিহাসের বাণী নিয়ে, শুধু আত্মবন্দনা নয়, নেতার বন্দনা নয়, নীতির বন্দনা নয়, মেসেজ দিকে। এই জন্য বলছে কবিতা হচ্ছে এটি ওই দরদ সে जो दर्द दिल से निकालती है ও সারা দুনিয়াকে ফাতেহ করনে দিয়ে কাফি হয়। যে বিষাদের মনে শব্দের চয়নে যে তরঙ্গ বার্তা বের হবে একজন মানুষের শব্দ স্বরে,
সেটি কাল জয়ী হতে সারা দুনিয়া জয় করতে বাধ্য। কারণ আমরা দেখি রবীন্দ্রনাথ নজরুলকে সারা দুনিয়া ছিলেন, আমরা জানি শেক্সপিয়ার ইংরেজি ভাষার কবি আমরা এখানে চিনি। 1000 খ্রিস্টাব্দের সেই আমরা ইয়েদেরকে শেখ সাদি, রুমি, নিজামি এবং ফারস্য কবি যারা বিখ্যাত সবাইকে সারা দুনিয়ার মানুষ চিনে, আমরা চিনি। কিভাবে চিনি? তাদের সৃষ্টিকর্মের কারণে। সৃষ্টিকর্ম যদি আমরা শক্তিশালী হতে হলে সব সৃষ্টি মানুষের জন্য, সব সৃষ্টি। এখন প্রেম ছাড়া আর কোনো কবিতা মনে হয় নাই। প্রেম তাও, প্রেম হলো প্রাচীন সাহিত্যের মধ্যে সেন্ট পাত, মানে আত্মতত্ত্ববাদ দর্বেশবাদের মধ্যে সেই আত্মার বর্ণনা ছিল। আপনি খ্রিস্টান ধর্ম বলেন, আত্মার বর্ণনা সাহিত্য ছিল। ইহুদি ধর্মের কাউলগুলা দেখেন, মর্যাদা কাউল, আত্মার বর্ণনা, মানুষকে সংশোধনের বার্তা ছিল। কোরআন শরীফ আপনি শেখ আল্লামা রুমি বলেন, মুসলমি বলেন, শেখ সাদি বলেন, সবার সাহিত্যকে মানুষকে চেঞ্জ করার জন্য, মানুষকে ইহুকে চেঞ্জ করার জন্য, মানুষকে সব নৈতিকতা ঠিক করার জন্য, পরহিংসা পরশৃঙ্খলতা ঠিক করার জন্য মেসেজ ছিল প্রত্যেকটি সাহিত্যে। সুতরাং আমাদেরকে এমন সাহিত্য অর্জন করতে হবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যেটি মানুষের কাজে লাগে। শুধু নিজের বন্দনা করলে সেটা কাজ হয়ে হবে না। নিজের ঘরের বারান্দায় থাকবে আর সন্তানেরা কেসগুলা নিয়ে, কেসগুলা উত্তরীয়, আমি উত্তরীয় গ্রহণ করি না, আমাদের মাইন্ড করবেন। উত্তরীয় হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে ব্রিটিশদের এই দেশীয় গোলাম কতিপয় লোক সঙ্গে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উৎসব করেছে উত্তরীয় করে। আমার ভারতবাসীর প্রতি গণহত্যার এই নিদর্শন উত্তরীয় আমরা বর্জন করা উচিত। এটা সাহিত্যের কোনো বিষয় না, এটা হলো রাজনৈতিক একটা মা, আমার গণহত্যা না। আমি পড়ি না, আপনারাও পড়বেন না, আপনারাও দিবেন না উত্তরীয়। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। পরিশেষে আমি আমার একটা কবিতা, হয়ে গেছে শেষ, একটা কবিতা শেষ পর্যন্ত বলে আমি শেষ করব। আজকে আমার দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে দুর্নীতি আমার সবচেয়ে বেশি অন্তরায়। আমার ফাইলে জিম্মি দশায় মানুষের অধিকার, রাষ্ট্রের অধিকার হাজার বছর করে বন্দী থাকে। মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আমার রাষ্ট্র অগ্রগতি থেমে যায় জটিলতায়, ফাইলের জটিলতায়। সেই ফাইল নিয়ে আমি একটি কবিতা পড়ে শেষ করবো। আমার খলিফা ভাই রাগ করবেন না, আমার মুরব্বী বড় বয়স্ক বড়। ফাইল 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 ফাইলের পিছে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। ফাইল 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 ফাইল, এই প্রবলেম সেই প্রবলেম, ফাইল নড়ে না তাই বছর বছর পড়ে আছে। ফাইলের খবর নাই রে, ফাইলের খবর নাই। ঘাটে ঘাটে মাল সারিলে ফাইল চলিবে ঠিক, নইলে সারার ফাইলটা নিয়ে দুর্গতি শক্তি। এই ফাইলে ফাঁসির আদেশ, এই ফাইলে রেহাই, গোপনে হিসাবে না মিলিয়ে উল্টো হবে রায়। ঘুম ধরেছে কত ফাইলে, হয়নি সমাধান, হয়তো কারো এই মাঝে চলে গেছে প্রাণ। হাজার জোড়া ক্ষয় হয়ে যায় জুতার তলা, তাই তবু ফাইলের একটুখানি অগ্রগতি নাই। ফাইল 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 ফাইলের বকরা দিতে দিতে হারিতে নাই সাইল রে, হারিতে নাই সাইল। ফাইল 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 ফাইলের দিকে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল রে, জীবন হইল ডাল। সবাই শুনছি।